সাধারণত যখন আমরা কোনো বিশাল অঙ্কের পাবলিক ফান্ডের অডিটের কথা শুনি তখন মনের ভেতর একটা নেতিবাচক প্রত্যাশা তৈরি হয়। হ্যাঁ, আমরা ধরে নিই যে কোথাও না কোথাও একটা ঘাপলা আছে। রাইট, হয়তো কিছু টাকা গায়েব হয়ে গেছে বা এমন কিছু অদৃশ্য খরচের খতিয়ান দেখানো হবে যার কোনো মাথামুন্ডুই নেই। একদম। অডিট মানেই যেন হিসাবের গরমিল আর ঘাটতি খোঁজার একটা এক্স-রে মেশিন, তাই না? ঠিক তাই। কিন্তু যদি এমন হয় যে একটা ফান্ডের অডিট শেষ হলো আর অডিটররা এসে বললেন আপনাদের প্রাথমিক হিসাবের চেয়ে ফান্ডের টাকার পরিমাণ উল্টো প্রায় ৬০ লাখ টাকা বেড়ে গেছে। শুনতে একেবারেই অবাস্তব মনে হচ্ছে। আর্থিক জগতে সাধারণত তো এমনটা ঘটে না। হ্যাঁ, অডিট শেষে ফান্ডের আকার কমে যাওয়াই তো স্বাভাবিক। অবশ্যই, কারণ সেখানে নানা ধরনের চার্জ, ট্যাক্স বা হিসাব থেকে বাদ পড়া খরচের বিষয়গুলো উঠে আসে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টিএসসি কেন্দ্রিক যে বন্যাত্রাণ তহবিল ছিল, সেখানে ঠিক এই অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এই তহবিলের পূর্ণাঙ্গ অডিট রিপোর্টের একেবারে ভেতরে প্রবেশ করব। আমাদের লক্ষ্য কিন্তু শুধু এই ১১ কোটি বা ১২ কোটি টাকার একটা শুষ্ক স্প্রেডশিট পড়ে শোনানো নয়, রাইট, বরং যারা টিএসসির ওই বক্সে একটা ১০০ বা ৫০০ টাকা নোট ফেলে এসেছিলেন তাদের সেই টাকাটা কিভাবে কাজ করেছে তার মেকানিজমটা বোঝা। একদম। এত বিশাল পরিমাণ অর্থ কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো ছাড়া কিভাবে ম্যানেজ হলো, খরচগুলো ঠিক কোন যুক্তিতে করা হলো, আর সবচেয়ে বড় কথা, অডিটের পর জাদুকরীভাবে এই ৬০ লাখ টাকা কিভাবে বেড়ে গেল তার পেছনের কারণগুলো আমরা আজ ডিকোড করব। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় এই ফান্ড নিয়ে যে পরিমাণ গুজব ছড়িয়েছিল, অডিটের গাণিতিক হিসাব কিভাবে তার জবাব দিচ্ছে সেটাও আমরা দেখব। শুরুতেই ফান্ডের বিশালত্বটা একটু ভিজুয়ালাইজ করা দরকার, কারণ আমরা যদি লজিস্টিক্যাল চ্যালেঞ্জটা না বুঝি তাহলে এই অডিটের মাহাত্ম্যটা পরিষ্কার হবে না। আসলে সোর্সের তথ্য অনুযায়ী ২১শে আগস্ট থেকে ৩০শে সেপ্টেম্বর এই অল্প সময়ের মধ্যে তহবিলে মোট সংগ্রহ হয়েছে ১১,৬৯,৮৪,৪২০ টাকা। অবিশ্বাস্য একটা নাম্বার। হ্যাঁ, তবে এর মধ্যে সবচেয়ে চোখ কপালে তোলার মতো পরিসংখ্যান হল নগদ অর্থের পরিমাণ। ৯,৮৫,১৫,৭২৫ টাকা এসেছে সরাসরি ক্যাশ ডোনেশন বা নগদ অনুদান হিসেবে। একটু থামাই এখানে, প্রায় ১০ কোটি টাকা, আর পুরোটাই কাগজে নোট। এটা তো শুধু একটা সংখ্যা নয়। না, এর একটা ফিজিক্যাল অস্তিত্ব আছে, বিশাল আয়তনের ব্যাপার। রাইট, কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া, কোনো ভল্ট বা সিকিউরিটি সিস্টেম ছাড়া এতগুলো টাকা সামলানো তো রীতিমতো একটা দুঃস্বপ্ন হওয়ার কথা। বিষয়টা অনেকটা রাতারাতি শহরের মাঝখানে একটা বড় ব্যাংকের শাখা খুলে বসার মতো, যেখানে কোনো ব্যাংকার নেই। হ্যাঁ, ব্যাংকের শাখার এই তুলনাটা দারুণ। ভাবুন তো, এমন একটা ব্যাংক যেখানে কোনো সিন্দুক নেই, কোনো সিসিটিভি ক্যামেরা নেই, আর যারা ক্যাশ কাউন্টারে বসে আছেন তারা কোনো পেশাদার টেলার নন। তারা সবাই ঘুমহীন, ক্লান্ত কিছু শিক্ষার্থী। ঠিক, যখন মানুষ আবেগতাড়িত হয়ে স্রোতের মতো এসে টাকা দিয়ে যাচ্ছে, তখন সেই বস্তা বস্তা টাকা শুধু গ্রহণ করা নয়, সেগুলোর হিসাব রাখা, পাহারা দেওয়া এবং দিন শেষে নিরাপদে কোনো ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা। একদম, এটা অভাবনীয় একটা লজিস্টিক্যাল অপারেশন ছিল। এর পাশাপাশি ডিজিটাল পেমেন্টের দিকটাও দেখতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এসেছে ৭৮,৫৭,০০০ টাকার বেশি। আর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা এমএফএস এর মাধ্যমে এসেছে প্রায় ৯৯,৪৪,০০০ টাকার মতো। অর্থাৎ ফিজিক্যাল ক্যাশের পাহাড় সামলানোর পাশাপাশি তাদের ডিজিটাল ট্রানজ্যাকশনের হিসাবও রাখতে হচ্ছিল। হ্যাঁ, একসাথে অনেকগুলো ফ্রন্টে কাজ করতে হচ্ছিল। এবং আরও একটা ছোট্ট খাত ছিল, যেখান থেকে ৬,০৬,৭১০ টাকা এসেছে। এই খাতটা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত কথা বলবো, কারণ ওই ৬০ লাখ টাকা বেড়ে যাওয়ার রহস্যের একটা বড় অংশ এখানে লুকিয়ে আছে। তো টাকা তো বিপুল পরিমাণ উঠল, প্রায় ১২ কোটি টাকার কাছাকাছি। হ্যাঁ, কিন্তু এই টাকা জমানোটাই তো শেষ কথা নয়। বন্যা কবলিত এলাকায় এই অর্থের ইম্প্যাক্ট বা প্রভাবটা কী ছিল? খরচের খতিয়ানটা দেখলে বোঝা যায়, মোট খরচ হয়েছে ১,৭৮,৩৩,২৬০ টাকা, ১৩০ টাকা। এই জায়গাটিতে ফোকাস করাটা জরুরি, কারণ ত্রাণ বলতে আমরা শুধু চাল, ডাল বা ওষুধের বস্তা বুঝি, কিন্তু সেই জিনিসগুলো বন্যা কবলিত মানুষের হাত পর্যন্ত পৌঁছানোর যে চেন বা প্রক্রিয়া,
সেখানে বেশ কিছু খরচ থাকে যা বাইরে থেকে দেখা যায় না, তাই তো? একদম। যেমন ধরুন, প্যাকেজিং মেটেরিয়ালের জন্য খরচ হয়েছে 11,24,940 টাকা। এই প্যাকেজিংয়ের খরচের কথায় আমি একটু পুশব্যাক করতে চাই। 11 লাখ টাকার শুধু প্যাকেজিং? অনেকেই হয়তো প্রশ্ন তুলবেন, এত টাকা দিয়ে শুধু বস্তা বা কার্টন কেনাটা কি অপচয় নয়? খালি চোখে দেখলে তাই মনে হতে পারে। মানে এই টাকা দিয়ে তো আরও কিছু মানুষকে খাবার দেওয়া যেত। হ্যাঁ, কিন্তু মেকানিজমটা বুঝতে হবে। আপনি যখন বন্যায় পানির ওপর দিয়ে নৌকায় করে বা ট্রাকে করে দুর্গম এলাকায় ত্রাণ পাঠাচ্ছেন, তখন সাধারণ কাগজের কার্টন বা পাতলা পলিথিন দিলে তো ত্রাণের পুরোটাই নষ্ট হয়ে যাবে। ও রাইট, পানি লেগে সব নষ্ট হতে পারে। ত্রাণ পৌঁছাতে হয় ওয়াটারপ্রুফ এবং টেকসই প্যাকেজিংয়ে। চাল, ডাল, তেল, ওষুধ সবকিছু এমনভাবে প্যাক করতে হয় যেন সেটা সরাসরি পানিতে পড়লেও ভেতরের খাবার খাওয়ার উপযোগী থাকে। বুঝতে পারছি। এই ধরনের স্পেশালাইজড প্যাকেজিং মেটেরিয়াল বেশ ব্যয়বহুল। হ্যাঁ, কিন্তু এটা ছাড়া পুরো 1,37,00,000 টাকার ত্রাণ সামগ্রী তো ঝুঁকির মুখে পড়ত। এর সাথে যুক্ত হয়েছে ট্রান্সপোর্টেশন বা পরিবহন ব্যয়, যা ছিল 4,63,000 টাকা। আচ্ছা, প্যাকেজিং আর ট্রান্সপোর্টের লজিকটা বুঝতে পারলাম, কিন্তু খরচের লিস্টে আরেকটা বিষয় আছে যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বেশ ভ্রুকুচকেছেন। স্বেচ্ছাসেবকদের খরচের বিষয়টা? ঠিক ধরেছেন। সারা ঢাকা শহর থেকে আসা স্বেচ্ছাসেবকদের পেছনে খরচ দেখানো হয়েছে 12,43,497 টাকা। এখন আমি অলরেডি কিছু মানুষের কমেন্ট যেন শুনতে পাচ্ছি, ত্রাণের টাকা দিয়ে স্বেচ্ছাসেবকরা বিরিয়ানি খেয়েছে। হ্যাঁ, এই ধরনের কথা বেশ শোনা গেছে। হাজার হাজার মানুষ তো স্বেচ্ছায় কাজ করতে এসেছিল। তাহলে তাদের পেছনে এই 12.5 লাখ টাকা খরচের যৌক্তিকতা অডিটররা কিভাবে দেখছেন? এই প্রশ্নটা ওঠা খুবই স্বাভাবিক। কিন্তু যদি একটি বড় দুর্যোগ ব্যবস্থাপনার ফিজিক্যাল রিয়ালিটি বা বাস্তবতার দিকে তাকাই আমরা, তাহলে হিসাবটা পরিষ্কার হবে। মানে মাঠ পর্যায়ের অবস্থাটা? হ্যাঁ, টিএসসিতে সে সময় হাজার হাজার মানুষ টানা 18 থেকে 20 ঘন্টা শিফটে কাজ করেছে। কেউ ভারী বস্তা কাঁধে তুলছে, কেউ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে প্যাকিং করছে। এই মানুষগুলো তো আর মেশিন নয়। একদমই না। তাদের এনার্জি ধরে রাখার জন্য বেসিক হাইড্রেশন, পানি, স্যালাইন এবং ন্যূনতম খাবার তো দিতেই হবে। 12.5 লাখ টাকাকে যদি ওই কয়েক হাজার মানুষের কয়েক দিনের কাজের ঘন্টার সাথে ভাগ করা হয়, তাহলে জনপ্রতি খরচটা আসলে একেবারেই নগণ্য হয়ে দাঁড়ায়। ঠিক তাই। যে কোনো প্রফেশনাল এনজিও বা ক্রাইসিস রেসপন্স টিমের ক্ষেত্রে এই লজিস্টিক্যাল এবং হিউম্যান সাপোর্ট কস্ট অনেক বেশি হয়। অডিটররা ঠিক এই কারণেই এই খরচটিকে একটি অপরিহার্য অপারেশনাল ব্যয় হিসেবেই স্বীকৃতি দিয়েছেন। মেক সেন্স। এছাড়া অন্যান্য কিছু সংগঠনকে তারা 12,06,500 টাকার নগদ অনুদান দিয়েছে মাঠ পর্যায়ে কাজ করার জন্য। দেখানো হয়েছে মাত্র 3,120 টাকা। তো সব মিলিয়ে আয় এবং ব্যয়ের হিসাব তো আমরা দেখলাম, কিন্তু এখন আমরা সেই পয়েন্টে যাব যেটার জন্য সবাই অপেক্ষা করছেন, সেই ম্যাজিক ফিগারটা। হ্যাঁ, আয় থেকে এই 1,78,00,000 টাকার ব্যয় বাদ দেওয়ার পর তহবিলের বর্তমান ব্যালেন্স বা স্থিতি দাঁড়াচ্ছে 9,91,51,213 টাকা। কিন্তু গত 4 সেপ্টেম্বর যখন ত্রাণ সংগ্রহ আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো এবং একটা প্রাথমিক বা ড্রাফট হিসাব দেওয়া হলো, তখন বলা হয়েছিল ফান্ডের আকার 9,35,00,000 বা 37 লাখ টাকার মতো। হ্যাঁ, একটা এস্টিমেট দেওয়া হয়েছিল। তাহলে এই অডিটের পর হিসাব মেলানোর পর ব্যালেন্সটা 9,91,00,000 গিয়ে ঠেকলো কিভাবে? প্রায় 60 লাখ টাকা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো? আর্থিক প্রতিষ্ঠান বা কর্পোরেট অডিটের ভাষায় এই প্রক্রিয়াটিকে বলা হয় রিকনসিলিয়েশন বা হিসাব সমন্বয়। অডিটররা যখন খাতা কলম আর ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে বসলেন, তখন তারা কি পেলেন? তারা মূলত 4টি সুনির্দিষ্ট জায়গা থেকে এই বাড়তি অর্থের উৎস খুঁজে পেলেন। প্রথম কারণটি হল একটা টাইম গ্যাপ বা সময়ের ব্যবধান। টাইম গ্যাপ মানে 4 সেপ্টেম্বর ত্রাণ সংগ্রহ স্থগিত ঘোষণা করা হয় ঠিকই, কিন্তু 10 তারিখ অডিট শুরু হওয়ার আগ পর্যন্ত এই মধ্যবর্তী সময়েও বিভিন্ন সোর্স থেকে টাকা তহবিলে আসতে থাকে। ও আচ্ছা, মানুষ হয়তো ঘোষণা শোনেনি। হ্যাঁ, বা শুনেও নিজেদের আবেগ থেকে 4 লাখ, 10,000, 12,000 করে টাকা পাঠাতেই থাকে। এই মধ্যবর্তী সময়ের টাকাগুলো ওই সেপ্টেম্বরের 4 তারিখের প্রাথমিক ঘোষণায় অন্তর্ভুক্ত ছিল না। তার মানে কালেকশন বন্ধ বলার পরও ডোনেশনের ফ্লো পুরোপুরি থামেনি? একদমই না। দ্বিতীয় কারণটি হল চেকের সেটেলমেন্ট।
নগদ টাকার হিসাব দ্রুত করা গেলেও অনেকেই ডোনেশন হিসাবে বিভিন্ন ব্যাংকের চেক দিয়েছিলেন। হ্যাঁ, বড় অ্যামাউন্টের ক্ষেত্রে মানুষ চেকই প্রেফার করে। রাইট। প্রাথমিক হিসাব ঘোষণার সময় অনেকগুলো চেক ব্যাংকে জমা দেওয়া হলেও সেগুলো ক্যাশ বা ক্লিয়ার হয়নি, ফলে সেগুলোর অ্যামাউন্ট ড্রাফট হিসেবে যোগ করা যায়নি। পরে অডিট চলাকালীন বা তার ঠিক আগে ওই চেকগুলো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক, যখন চেকগুলো ক্লিয়ার হয়ে সরাসরি ক্যাশ হিসেবে ব্যাংক অ্যাকাউন্টে হিট করে, তখন স্বাভাবিকভাবেই তহবিলের আকার বেশ বড় একটা লাফ দেয়। বুঝতে পারছি। প্রথম দুটো কারণ মূলত ব্যাংকিং এবং টাইমিংয়ের বিষয়, কিন্তু 3 নম্বর কারণটা আমার কাছে সবচেয়ে ইমোশনাল লেগেছে। ফিজিক্যাল আইটেমের ডোনেশনগুলো। হ্যাঁ, সোর্সে বলা হয়েছে মানুষ শুধু টাকাই দেয়নি, অনেকে তাদের ব্যবহৃত গহনা, স্বর্ণের চেন, আংটি, এমনকি বিদেশি ডলার পর্যন্ত দিয়ে গেছে। কেউ কেউ তো বস্তা ভরে বাতিল জিনিসপত্র বা স্ক্র্যাপ মেটাল পর্যন্ত দিয়ে গেছে, যাতে সেটা বিক্রি করে অন্তত কিছু টাকা ফান্ডের জন্য জোগাড় হয়। এখন অডিটররা তো আর একটা ব্যবহৃত স্বর্ণের আংটিকে সরাসরি টাকার অঙ্কে ব্যালেন্স শিটে বসিয়ে দিতে পারেন না। ঠিক ধরেছেন। এখানেই প্রাথমিক হিসাব আর অডিটের হিসাবের পার্থক্যটা তৈরি হয়। একটা স্বর্ণের চেন বা এক বস্তা প্লাস্টিক স্ক্র্যাপের আর্থিক মূল্য ঠিক কত, সেটা তো আপনি বাজারে বিক্রি করার আগেই নিশ্চিত করে বলতে পারবেন না। রাইট। তাই প্রথম যখন হিসাব দেওয়া হয়, তখন এই ফিজিক্যাল আইটেমগুলোর মূল্য হিসেবে ধরা হয়নি। পরবর্তীতে যখন এই স্বর্ণ, প্রাইস বন্ড, ডলার এবং স্ক্র্যাপগুলো বিক্রি করে সেগুলোকে লিকুইড মানি বা নগদ অর্থে রূপান্তর করা হলো, তখন সেই বিক্রয়লব্ধ পুরো অর্থটাই তহবিলের ব্যালেন্সে যুক্ত হয়ে গেল। একদম। পর্বের শুরুতে অন্যান্য ছোট খাতের যে 6,06,000 টাকার কথা আমরা বলেছিলাম, সেটি মূলত এই বিক্রি থেকে জেনারেট হওয়া অর্থ। কিন্তু এই সব কিছুর চেয়েও আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে চতুর্থ কারণটি। আমরা সাধারণত ড্রয়ারের কোণায় বা পুরানো ব্যাগের পকেটে কিছু খুচরা পয়সা পেলে খুব একটা ভ্রুক্ষেপ করি না। হ্যাঁ, কয়েন তো আমরা পাত্তাই দিই না। কিন্তু অডিট রিপোর্টে বলা হচ্ছে এই ফান্ডের শুধু কয়েন বা খুচরা পয়সাগুনেই 2 লাখ টাকার বেশি পাওয়া গেছে। এটা সত্যিই অভাবনীয়। একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। 2 লাখ টাকার শুধু 2 টাকা আর 5 টাকার কয়েন। এর মানে তো আক্ষরিক অর্থেই কয়েনের কয়েকটা বস্তা। এই কয়েনগুলো আসলে এই তহবিলের সবচেয়ে বড় শক্তি আর আবেগের জায়গাটাকে প্রতিনিধিত্ব করে। এই 2 লাখ টাকার কয়েন তো আর কোনো কর্পোরেট ডোনেশন থেকে আসেনি। না, এগুলো এসেছে রিক্সা চালক, স্কুলের টিফিন বাঁচানো শিক্ষার্থী বা দিনমজুরদের কাছ থেকে। রাইট। তাদের কাছে হয়তো দেওয়ার মতো বড় নোট ছিল না, তাই নিজেদের জমানোর সব খুচরো পয়সা তারা দিয়ে গেছে। আপনি যখন 10 কোটি টাকা ফিজিক্যাল ক্যাশ ম্যানেজ করছেন, তখন তাৎক্ষণিকভাবে এই বস্তা বস্তা কয়েন গোনা কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, তখন তো বড় নোটগুলো সামলাতে হিমশিম খেতে হচ্ছে। ঠিক। অডিটের সময় যখন প্রতিটি কয়েন আলাদাভাবে সময় নিয়ে গোনা হলো, তখন দেখা গেল শুধুমাত্র এই খুচরো পয়সা থেকেই 2 লাখ টাকার বেশি তহবিলে যুক্ত হয়েছে। ওয়াও! এই 4টি কারণ, সময়ের ব্যবধান, চেকের ক্লিয়ারেন্স, গহনা ও স্ক্র্যাপ বিক্রি এবং এই বিপুল পরিমাণ কয়েন, সবগুলো মিলে ড্রাফট হিসাবের চেয়ে চূড়ান্ত হিসাবে ওই 60 লাখ টাকার পার্থক্যটা তৈরি করেছে। এবং অডিটররা এই পুরো রিকনসিলিয়েশন প্রক্রিয়াটিকে শতভাগ যৌক্তিক এবং স্বচ্ছ হিসেবেই ভেরিফাই করেছেন। একদম শতভাগ। এবার আমরা এই আলোচনার সবচেয়ে ক্রিটিক্যাল জায়গায় প্রবেশ করব, কারণ এতক্ষণ আমরা শুধু মেকানিজম নিয়ে কথা বললাম, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো আর মেকানিজম বা লজিক দিয়ে কথা হয় না। তা তো বটে, গুজবের ডালপালা ছড়াতে তো আর লজিক লাগে না। রাইট। যখনই এত বিশাল অঙ্কের পাবলিক মানি কোথাও জমা হয়, তখন স্বাভাবিকভাবেই নানা ধরনের সন্দেহ তৈরি হয়। আমরা সবাই দেখেছি সোশ্যাল মিডিয়া কেউ কেউ বলছিলেন যে ফান্ডের টাকা নিয়ে কেউ হয়তো বিদেশে চলে গেছে। কেউ দাবি করছিল এই টাকা দিয়ে সমন্বয় করার নিজেদের জন্য গাড়ি কিনেছেন। আবার এমন কথাও জোরালোভাবে ছড়ানো হয়েছিল যে টাকাগুলো প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টে না রেখে কয়েকজনের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে রাখা হয়েছে। হ্যাঁ, এই অ্যালিগেশনগুলো বেশ ভাইরাল হয়েছিল। তো অডিট রিপোর্ট এবং ফান্ডের ম্যানেজমেন্ট সিস্টেম আসলে এই অ্যালিগেশনগুলোকে কিভাবে ফেস করলো? এই গুজবগুলোর মোকাবেলায় ফান্ডের পরিচালকরা যে পেশাদারিত্ব দেখিয়েছেন তা সত্যি উল্লেখযোগ্য। প্রথমত, ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা রাখার যে দাবিটি উঠেছিল তার মেকানিজমটা একটু বিশ্লেষণ করা যাক। আচ্ছা, যদি সত্যিই এত বিপুল পরিমাণ অর্থ কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে রাখা হতো, তবে সেটির ট্যাক্সেশন, মানি লন্ডারিং আইন এবং জবাবদিহিতার জায়গা থেকে একটা বিশাল আইনি এবং নৈতিক ঝুঁকির মুখে পড়ত। মানে চাইলেও কেউ এত টাকা পার্সোনাল অ্যাকাউন্টে ফেলে রাখতে পারে না। একদম না। সমন্বয় করা এই বিপদটি শুরুতেই বুঝতে পেরেছিলেন, তাই তারা কোনো ব্যক্তির কাছে টাকা না রেখে দ্রুততম সময়ের মধ্যে একটি প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট খোলেন। রাইট।
ওই অ্যাকাউন্টে নির্দিষ্ট সিগনেটরিদের মাধ্যমে পরিচালিত হওয়ার ব্যবস্থা করা হয়, যার ফলে কোনো একক ব্যক্তি চাইলেই সেখান থেকে টাকা বের করতে পারবেন না। এই সিদ্ধান্তটাই ওই গাড়ি কেনা বা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার গুজবগুলোকে একেবারে ভিত্তিহীন করে দেয়, কারণ টাকাগুলো সবচেয়ে সুরক্ষিত জায়গা হিসাবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে লকড হয়ে যায়। হ্যাঁ, এবং এই জায়গাটিতে আমি একটু অন্যভাবে বিষয়টা দেখতে চাই। মানুষ তো গুজব ছড়াবেই, কিন্তু অডিটররা যখন পুরো হিসাবটা রিক্যালকুলেট করলেন, হ্যাঁ, প্রতিটি ভাউচার চেক করলেন এবং দেখলেন যে প্রাথমিক ঘোষণার চেয়ে প্রায় ৬০ লাখ টাকা বেশি পাওয়া গেছে, তখন কিন্তু অভিযোগগুলোর আর কোনো গাণিতিক ভিত্তিই থাকে না। একদম। আপনি চাইলেই বলতে পারেন না যে কেউ টাকা সরিয়েছে, যখন অডিট উল্টো প্রমাণ করছে যে টাকা আসলে বেড়েছে। রাইট। আর মজার ব্যাপার হলো, ছাত্ররা কিন্তু এই অডিটের ফলাফল নিয়ে কোনো তর্কেই যায়নি। তারা এই রিকনসিলিয়েশনটা সাথে সাথেই মেনে নিয়েছে। এবং এই মেনে নেওয়ার প্রক্রিয়ার পেছনে অডিটরদের ক্রেডিবিলিটি বা গ্রহণযোগ্যতা খুব বড় একটা ভূমিকা পালন করেছে। এই অডিট কিন্তু কোনো যেনতেনভাবে হয়নি। না, প্রফেশনাল অডিটররা পুরো কাজটা করেছেন সম্পূর্ণ বিনামূল্যে। হ্যাঁ, তারা স্পষ্ট করেছেন যে যখন তারা কোনো চ্যারিটি ফান্ড যেমন মসজিদ, মাদ্রাসা বা এতিমখানার ফান্ডের অডিট করেন, তখন তারা পেশাগত কোনো ফি বা চার্জ নেন না। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফান্ডটিকেও তারা একটি পাবলিক চ্যারিটি ফান্ড বা জনকল্যাণমূলক তহবিল হিসাবেই বিবেচনা করেছেন। অডিটররা তাদের ফাইন্ডিংস বা ফলাফলে পরিষ্কারভাবে জানিয়েছেন তারা পুরো হিসাবটিকে সম্পূর্ণ স্বচ্ছ পেয়েছেন। এমন কোনো অসঙ্গতি বা অ্যানমেলি তারা পাননি যার জন্য অডিট রিপোর্টে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য বা কোয়ালিফাইড ওপিনিয়ন দিতে হয়। যখন দেশের পেশাদার অডিটররা জানাচ্ছেন যে ফান্ডে 9,37 লাখ নয়, বরং 9,91 টাকা আছে, এবং ফান্ডের পরিচালকরা সাথে সাথেই সে হিসাব গ্রহণ করে স্বচ্ছতার সাথে সেটা জনসমক্ষে প্রকাশ করছেন, তখন এটি গুজবের বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করে। তাহলে আজকের এই পুরো জার্নি থেকে আমরা আসলে কি সারসংক্ষেপ টানতে পারি? আমরা দেখলাম কিভাবে মানুষের দেওয়া প্রায় 11,70,00,000 টাকার বিশাল একটি তহবিলের হিসাব কড়ায় গণ্ডায় একটা প্রফেশনাল অডিটের মাধ্যমে ভেরিফাই করা হলো। আমরা বুঝলাম যে 10 কোটি টাকার ফিজিক্যাল ক্যাশ ম্যানেজ করাটা কতটা ভয়াবহ একটা লজিস্টিক্যাল চ্যালেঞ্জ ছিল। একদম। আমরা দেখলাম কিভাবে প্যাকেজিং এবং ট্রান্সপোর্টের মতো অদৃশ্য কিন্তু অপরিহার্য খাতগুলোতে খরচ করা হয়েছে, আর কিভাবে হাজার হাজার স্বেচ্ছাসেবকের শ্রমে এই অপারেশনটা সচল ছিল। এবং সবচেয়ে বড় কথা, আমরা সেই রহস্যের জট খুললাম কিভাবে। খুচরা পয়সার পাহাড়, স্বর্ণ বিক্রি, দেরিতে আসা ডোনেশন আর ক্লিয়ার হওয়া চেক মিলে হিসাবের ব্যালেন্সকে উল্টো 60 লাখ টাকা বাড়িয়ে দিল। যারা ওই টিএসসির বক্সে নিজেদের কষ্টার্জিত 100 বা 500 টাকা দিয়েছিলেন, আজকের এই আলোচনাটি মূলত তাদের সেই টাকার একটি অডিও রসিদ। দারুণ বলেছেন। এই পুরো ঘটনাটি আমাদের সামনে শুধু একটি আর্থিক হিসাব নয়, বরং ক্রাইসিস ম্যানেজমেন্ট এবং ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সির একটা অত্যন্ত শক্তিশালী দৃষ্টান্ত হিসাবে হাজির হয়েছে। কিভাবে একটি স্বতঃস্ফূর্ত জনস্রোতকে একটি জবাবদিহিমূলক কাঠামোর মধ্যে আনা যায়, এটি তার একটি চমৎকার উদাহরণ। ঠিক তাই। তবে শেষ করার আগে আমি একটি পয়েন্ট শ্রোতাদের ভাবনার জন্য রেখে যেতে চাই। কি সেটা? এই মুহূর্তে অডিট শেষ হওয়ার পর এই তহবিলের 2টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 9,91 লাখ টাকার বিশাল একটি স্থিতি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। বন্যা পরিস্থিতির প্রাথমিক ধাক্কা হয়তো কেটে গেছে, কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ তো জনগণের। হ্যাঁ, অবশ্যই। ভবিষ্যতে আমাদের দেশের কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয় সংকটে এই প্রাতিষ্ঠানিক ফান্ডটি ব্যবহারের জন্য কী ধরনের মানদণ্ড বা ফ্রেমওয়ার্ক তৈরি করা যায়? কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছার উপর নির্ভর না করে এটি কি আমাদের জাতীয় ক্রাইসিস ম্যানেজমেন্টের নতুন কোনো স্বাধীন মডেল হতে যাচ্ছে? খুব সুন্দর একটা প্রশ্ন। এই 9,91 লাখ টাকা কিভাবে ভবিষ্যতে সংকট মোকাবিলার ব্লুপ্রিন্ট হয়ে উঠতে পারে, সেই প্রশ্নটি আপনাদের জন্য রেখে গেলাম। আজকের মতো আমাদের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি।